আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর, আমি একটু খবরটা পড়ে নিচ্ছি প্রথমেই। সাংবাদিক শ্যামল দত্ত ও মুজাম্মেল বাবু ময়মনসিংহ উপজেলার ধুবাউড়া থানায় আটক হয়েছেন। ময়মনসিংহ উপজেলার ধুবাউড়া থানায় আছেন তারা। স্থানীয় জনতা তাদের আটক করেন। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেনসন মাহবুব এবং ড্রাইভার সেলিম। একটি প্রাইভেট কারে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। পরে রবিবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের ধাওয়া দিয়ে আটক করে এলাকাবাসী। ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার স্যার মুজাম্মেল হোসেন বাবু সীমান্তে দিয়ে আসার কথা বলেন। তারপর আমি নিয়ে আসার পথে 10টি মোটরসাইকেল পথ রুদ্ধ করে আমাদেরকে আটকিয়ে কিল ঘুষি দিয়ে আমাদের কাছে থাকা টাকা পয়সা চেক করে কি সব কিছু নিয়ে যায়। কি কি নিয়ে গেছে বলতে পারবো না। শ্যামল দত্ত বলেন, আমার কাছে থাকা 30,000 টাকা নিয়ে যায় তারা। প্রিয় দর্শক, অত্যন্ত খুব দুঃখজনক কথা। শ্যামল দত্তের মতো এরকম একজন ক্ষমতাবান ব্যক্তি, বিশাল ক্ষমতাবান ব্যক্তি, তার কাছে মাত্র 30,000 টাকা থাকবে কেন? 60-70 লক্ষ টাকা নাকি বিচারপতি, সাবেক বিচারক মানিকের কাছ থেকে নিয়েছে, তো মাত্র 30,000 টাকা থাকবে তার কাছে কেন? এই জিনিসটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এ ব্যাপারে ধুবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাংমিয়া বলেন, তাদের সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল 6টার দিকে ধুবাউড়া থানা পুলিশের হাতে সুপর্দ করে। আটককৃত 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মুজাম্মেল বাবু। এর আগে সপরিবারে ভারত যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার 6 আগস্ট বিকেল 3টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারত ঢোকার চেষ্টা করেন। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছিলেন সেই সময়। তিনি তখন জানান, বিকেলে শ্যামল দত্ত তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করেন। পুলিশের বিশেষ শাখা অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ থেকে দেশ থেকে তার নিষেধাজ্ঞা থাকার বিষয়টি জানানো হয়। বিকেল 4:30টার দিকে শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। প্রিয় দর্শক, এইটুকুই ছিল খবর। তো এখানে একটা কথা একটু বলতে চাই যে শ্যামল দত্তের ব্যাপারে কিন্তু নিষেধাজ্ঞা আছে। এখন তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন, মানে তিনি এটা হচ্ছে অবৈধভাবে দেশ ত্যাগ এবং অবৈধ অনুপ্রবেশ ভারতে। আর তিনি যদি বৈধভাবে যেতেন তাহলে তো আর সেই সীমান্ত দিয়ে দালাল ধরে যাওয়ার কোনো কথা না। বৈধভাবে গেলে তিনি এয়ারপোর্টে বা বাই রোডে যেভাবে হোক তিনি বৈধভাবে যেতেন। তার মানে অবৈধভাবে তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেছেন। একই কাজ করেছেন মুজাম্মেল বাবু। মুজাম্মেল বাবুর সম্বন্ধে আপনারা জানেন যে মানে ৭১ টিভির ভূমিকা নিয়ে আপনারা জানেন যে সাংবাদিকতার নামে তারা কি করেছে। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করতেন বিদেশ থেকে আসার পর, এখানে যে কয়েকজন চাটুকার সাংবাদিকদেরকে, দালালদেরকে আমরা দেখতাম, তাদের মধ্যে শ্যামল দত্ত, মুজাম্মেল বাবুর একটা ভিডিও আপনারা তো সবাই জানেন যে কি, হয়তো ভিডিওটা অনেকেই দেখে থাকবেন, যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের ভয় হচ্ছে যে আপনি মানে আস্তে আস্তে বিশ্ব নেত্রী পর্যায়ে চলে যাচ্ছেন, মানে তেলের উপরই তারা রাখতেন। আর এই শ্যামল দত্ত সরকারের সুযোগ সুবিধা নিয়ে তিনি সবসময় সরকারের দালালি করেছেন। প্রেস ক্লাবের সেক্রেটারি পর্যন্ত হয়েছিলেন, সাধারণ সম্পাদক হয়েছিলেন প্রেস ক্লাবের। তাদেরকে আটক করা হয়েছে। শেখ হাসিনার আজকের এই যে দানব হয়ে ওঠা, এই যে ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা হয়ে ওঠার পিছনে যাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের মধ্যে কিন্তু এই শ্যামল দত্ত, মুজাম্মেল বাবুরা রয়েছেন। এদের ছত্রছায়া, এদের সমর্থনে, এদের কারণে কিন্তু শেখ হাসিনা এক সময় ভাবতে শুরু করেছেন যে আমি কি হয়ে গেছি। মানে চাটুকার পরিবেষ্টিত থাকা অবস্থায় কিন্তু মানুষ আর নিজের অবস্থাটা বুঝতে পারে না। আমার মনে হয় যে আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী বানিয়ে দেন, এই পরপর যদি 4বার আমি থাকি, তার মধ্যে 3বারই বিনা ভোটের প্রধানমন্ত্রী আমি হই, আমার মনে হয় যে শেখ হাসিনার অবস্থা হয়তো আমার মধ্যে চলে আসবে। যখন আমি মনে করবো যে আমাকে তো থামানোর কেউ নাই, তখন কিন্তু এরকমই হবে। আর এই ঘটনার পিছনে যে লোকগুলা কাজ করতো, কিছু সংস্কৃতি কর্মী, কিছু সাংবাদিক, মিডিয়ার কিছু লোকজন, কিছু ব্যবসায়ী, তারা কিন্তু শেখ হাসিনাকে, এই আজকে শেখ হাসিনা হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেখ হাসিনার পক্ষে আমি বলছি না, শেখ হাসিনা বাংলাদেশে এসেছে আসলে মূলত পিতৃ হত্যার প্রতিশোধ নিতে, এই কথাটা অনেকেই বলে থাকেন। তো শ্যামল দত্ত আটক হয়েছেন, যদিও তার বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। এই অবস্থায় তিনি তো দেশ ত্যাগ করতে পারেন না, তার মানে তিনি আইনের প্রতি তোয়াক্কা করেননি। দ্বিতীয়ত, তিনি কোনো বৈধ পথে তিনি বাইরে যাওয়ার চেষ্টা করেননি। এই হচ্ছে শ্যামল দত্ত। আর মুজাম্মেল বাবু সম্বন্ধে তো বললাম, এই যে সবসময় গোয়ার্তুমি করতো, মানে তার অধ্যত্ত আচরণ আপনারা হয়তো ইতিমধ্যে দেখে থাকবেন। বিভিন্ন সময় টক শোতে কি ধরনের আচরণ মুজাম্মেল বাবু করতেন। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত, কারণ এদের কারণে কিন্তু আজকে দেশে এই অবস্থা হয়েছে। আর এখানে আমি একটা খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা বিজ্ঞ আছেন তারা বলছেন যে ধরনের
মামলা দেয়া হচ্ছে, এসব মামলা দিয়ে আসলে কতটুকু কি করা যাবে। যেমন গণহারে হত্যা মামলা দেওয়া হচ্ছে, কাউকে ধরলেই কোনো একটা হত্যা মামলায় তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সালমান এফ রহমান এবং আনিসুল হককে নিউ মার্কেট থানায় যে হত্যা মামলা দেখানো হয়েছে, সেই হত্যা মামলা প্রথমে দিয়েছিল বিএনপি, জামাত এবং জামাত শিবির, বিএনপি এবং আন্দোলনকারী ছাত্রদের নামে দেওয়া হয়েছিল অজ্ঞাতনামা, সেখানে তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের ঢালাও মামলা দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে মানে একদম যে নিম্ন আদালতেও কোনো কিছু প্রমাণ করা যাবে না, এবং এইসব মামলা তারা কিন্তু অনেক গুরুতর অপরাধ করেছেন। সেই সব স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধে তাদেরকে অভিযুক্ত করে সুনির্দিষ্টভাবে তাদের বিচারের মুখোমুখি করা দরকার। আরো একটা কথা একটু আমার বলতেই হচ্ছে, এখানে আদালত প্রাঙ্গণে আমরা দেখলাম যে হাসানুল হক ইনুর উপর হামলা হয়েছে, দীপমণির উপর হামলা হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। কারণ কি, তাদের কিন্তু বিচারের জন্য নেওয়া হচ্ছে। এখন আমরা যদি আগেই বিচার করে ফেলি তাহলে আদালতে আর কি বিচার হবে, এবং বাইরে কিন্তু একটা এরকম একটা নেগেটিভ তৈরি হবে যে বাংলাদেশে এই অবস্থা, এখানে কি নিয়ে বিচার হবে, যারা অভিযুক্ত তাদের উপরে হামলা করা হচ্ছে। যদিও বিএনপির অনেক নেতাকর্মী বা বিরোধী দলের বিরোধী মতের অনেকেই আদালত প্রাঙ্গণে হামলা শিকার হয়েছে, নিহত হয়েছেন আওয়ামী লীগের সরকারে, কিন্তু এগুলোকে রেফারেন্স হিসেবে টানার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ভুল করেছে মানে এটা আমাদের করতে হবে, এটা কিন্তু কোনো কথা না। আর আওয়ামী লীগকে অনেকে নিষিদ্ধ করার কথা বলেন বা আদালতে রিটও করা হয়েছিল। আমি নিয়ে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছি, কোন সময় তো বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আবার হয়তো পরবর্তী সময় বলেছি না, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। তো এটা আসলে এটা নিয়ে পরবর্তী সময় কথা বলবো, একটা বিস্তারিত একটা ভিডিও করব। গতকালকে আমি কিছু কথাবার্তা শুনলাম অনেকের কাছ থেকে, তারপরে সেটার আলোকে আমি একটা ভিডিও করবো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।